আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান খান, সাবেক সিনিয়র সহসভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর আহসানুল ইসলাম, চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আপনাদের দুজনকে স্বাগত। জনাব আহসানুল ইসলাম সাহেব, আপনাকে দিয়ে আমরা আজকে শুরু করতে চাই। আহসান ভাই, যে আপনি তো ব্যাংকের সাথে আছেন এবং আপনি একজন বিজনেসের শিক্ষক হিসেবে বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতির যে কাঠামো সেটা কিভাবে আপনি মূল্যায়ন করছেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক, এবং আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে এই আপনার ইংরেজি যে নববর্ষে আসছে সেটার জন্য শুভেচ্ছা। আমি এভাবেই জিনিসটা বলবো, আমাদের পুরো দেশ জাতি সবাই জানে, আপনি জানেন যে বাংলাদেশ বিভিন্ন কারণে এখন আপনার হোল ওয়ার্ল্ডের একটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হচ্ছে, এবং ইট উইল কিপ অন গ্রোয়িং লাইক দিস। কারণ হচ্ছে আমরা যে ইমার্জিং ইকোনমি, যেগুলো আপনার ইমার্জিং টাইগার ধরনের আবেগপ্রবণ কথা না বললেও ডেফিনেটলি যে কোনো মাপে আমরা ইমার্জিং ইকোনমিক নেশনস। সো আমাদের সমস্ত ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্সগুলো কিন্তু পজিটিভ। একটাই যদি একটু ঋণাত্মক কথা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা একটু অ্যাট পার না। তো আমি মনে করি যে 2016 সালের শেষ দিকে এসে উই আর ভেরি কমফোর্টেবল, এবং আমরা মনে করি আমাদের যারা পলিসি মেকার আছেন তারা বসে এই সমস্ত বিচ্যুতি কিছু আমাদের হয়েছে, 2017 সাল আমরা আরও বেশি জাম্প করব, স্পেশালি শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আমার একটা বিশ্বাস ইট উইল বি পজিটিভ। ধন্যবাদ আহসান ভাই। মিজান ভাই, আপনি তো আমাদের আহসান ভাই থেকে অর্থনৈতিক অবস্থার কথা, তো আপনি স্টক মার্কেটের সাথে জড়িত প্রত্যক্ষভাবে, আপনি বর্তমান পুঁজিবাজারের পরিস্থিতিটা কীভাবে মূল্যায়ন করছেন? আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং দর্শকদেরকে। আহসান ভাই যেটা বললেন, সত্যি বাংলাদেশের ইকোনমি একটা সকলেরই এখন দৃষ্টি বাংলাদেশের দিকে। এই অবস্থায় আমি মনে করি পুঁজিবাজারও একটা শক্তিশালী অবস্থানে যেতে হবে, এবং শক্তিশালী পুঁজিবাজার ছাড়া অর্থনীতি শক্তিশালী এবং ভাইব্রেন্ট উন্নত ইকোনমি এটা কল্পনা করা যায় না, দুনিয়ার কোথাও কিন্তু এটা নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের পুঁজিবাজারে কিন্তু ওই রকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং আগামী বছর এইটাকে হয়তো আরও একটা ভালো অবস্থায় যাবে, কারণ মার্কেটে মানুষের আস্থা ফিরে আসছে এখন। এবং ইতিমধ্যে দেখেন যে 1000 কোটি টাকা গত কয়েকদিনে 1000 কোটি টাকা বা তার প্লাস মাইনাস ট্রেড হচ্ছে। এটা খুব অচিরেই আমি মনে করি এটা 1200 থেকে 1500 কোটি টাকা ট্রেড হবে, এবং আজকে সম্ভবত অনেক দিন পরে 5000 ইন্ডেক্স প্রায় 2 বছর পর 5000 ইন্ডেক্স ক্রস করেছে, এবং বাজারের গতি দেখে মনে হচ্ছে যে খুব সহসাই এটা আরও হয়তো 500 পয়েন্ট 5500 ক্রস করবে। তো কাজেই এখন একটা ভালো সময়, অনেক শেয়ারের দাম এখন অনেক লার্জ ক্যাপ ভালো শেয়ার যেগুলি কন্টিনিউয়াস ডিভিডেন্ড দিচ্ছে সেগুলো কিন্তু আন্ডার প্রাইসে আছে। যারা এখানে ইনভেস্টমেন্টে আছে তারা যদি খেয়াল করে তারা দেখবে যে 3-4 বছর 20% ডিভিডেন্ড দিচ্ছে, 15% ডিভিডেন্ড দিচ্ছে, এই শেয়ার ফেস ভ্যালুর কাছাকাছি আছে। কাজে এখন এটা পিক করবে এটা আমার মনে হয়, এবং বাজারে এখন একটা ভালো এনভায়রনমেন্ট হচ্ছে আর কি, আস্থাটা আসছে, এটা আমি বলতে পারি আর কি। ধন্যবাদ মিজান ভাই। পারভেজ ভাই, মিজান ভাই যেটা বলতেছিলেন আমাদের পুঁজিবাজার নিয়ে আপনার, কারণ আমরা সবাই জানি যে দেশের অর্থনীতি এবং পুঁজিবাজার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো, সারা বিশ্বের দৃষ্টি এখন আমরা বিশ্বাস করি, আমরা দেখছি পত্র পত্রিকা বিভিন্ন মাল্টিল্যাটারাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের রিসার্চ রিপোর্টে দেখছি যে এখন দৃষ্টি বাংলাদেশের অর্থনীতির দিকে। এই বাংলাদেশের অর্থনীতির এই যে অগ্রযাত্রার পিছনে
কি কি বিষয়গুলো কাজ করছে এবং সেটাকে আরো গতিশীল করার ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে আর কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? হ্যাঁ দেখেন, ধন্যবাদ। বাংলাদেশের দিকে যে এখন সবার দৃষ্টি, এটা কিন্তু দয়া করে না। আমি একটা একটু রূপক দিয়েই বলবো যে বিশেষ করে এটা আমাদের অর্জন হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটলো, ওই সময় সবাই মনে করেছিল যে আপনার বোধহয় আমাদের গার্মেন্টস বা এগুলো আর একটু বেশি হিট হবে। আমি মিডিয়াতে এসেই বলেছি যে যেহেতু আমাদেরকে ভালোবেসে বা দয়া করে ইনভেস্টমেন্ট এখানে আসছে না, সেহেতু ইনভেস্টমেন্ট যাবে না। আর কঠিন ভাষায় আমি তখনও বলেছি, এখনও বলেছি, গার্মেন্টস যদি আমাদের এখান থেকে শিফট হতে হয়, অনেক মার্কিনীদের, অনেক ইউদেরকে কাপড় পরতে পারবে না। সো আপনি দেখেন যে ওদের যেগুলো রিটেল শপ, যেখানে $4 $3 কাপড়, শার্ট পাওয়া যায়, প্যান্ট পাওয়া যায়, ওগুলো আমাদের এখান থেকে যদি না হয়, নো অ্যাকসেপ্ট ভিয়েতনাম আমাদের একটা ভালো কম্পিটিটর দাঁড়াচ্ছে, এরা ভারতেরও কিন্তু ওয়েজেস অনেক হাই হয়ে গেছে। তো এই সব কারণেই চিপ লেবার একটা জিনিস। আর এখনও আমার মনে হচ্ছে যে স্টার্টিং বিজনেস ইন বাংলাদেশ এখনও আপনার নট ভেরি এক্সপেন্সিভ, যদিও ঘুষের কারণে আমাদের এখানে আমলাতান্ত্রিকতার কারণে এখনও বিজনেসটা একটু কঠিন এবং কস্ট অফ বিজনেস এখনও ওদিকে বেশি যাচ্ছে। এইটাই হচ্ছে মেইন কারণ। আর যদি বলতে হয়, এটা বলতেই হবে যে এত বড় মার্কেট তো কোথাও নেই। যে এই 16 কোটি মানুষের যে মার্কেট, এটাকে ক্যাটার করার জন্য তো সবাই উদ্গ্রীব। চায়না এখানে ব্যবসা করতে চায় কেন? বিগ মার্কেট। ভারত এখানে ব্যবসা করতে চায় কেন? বিগ মার্কেট। ইন্ডিয়ান 7 সিস্টার যেটা আছে, তো ওদের যে আমাদের এখানে যেই সমস্যা, পলিটিক্যাল ডিবেট আমি যাব না, সেটা আপনারা যে ট্রানজিট বলেন, পোর্ট ইউজ করা বলেন, পায়রা বন্দর বলেন, এখানে যে একটা ইকোনমিক কর্মযোগ্য তৈরি হয়েছে মূলত এটা। কিন্তু বাংলাদেশ উইল কিপ অন ডুইং দিস, বিকজ বর্তমান সরকারকে একটি প্রশংসা তো দিতেই হয়। উন্নয়নের কতগুলো ধারণা আছে যে বটম টু টপ নাকি টপ টু বটম। আমাদের এখানে আমরা টপ টু বটম চেষ্টা করেছি, যে বড় লোকদেরকে আমরা ইন্ডাস্ট্রিজদেরকে ঋণ দিয়েছি, তারা শিল্পায়ন করেছে। কিন্তু দেখা যাচ্ছে 1000 কোটি টাকা করে যদি 1000টি অর্গানাইজেশনকে আপনি ইন্ডাস্ট্রির জন্য টাকা দেন, সে ম্যাক্সিমাম 10 লক্ষ শ্রমিক নিয়োগ দিতে পারবে। সেজন্য আমরা যারা উন্নয়নী ভাবি, আমরা ওটার থেকে সরে এসেছি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে 2 সপ্তাহ আগে কথা বলেছি যে আমরা চেষ্টা করতেছি এখন ইনভেস্টিং ইন পিপল। তার মানে এই 1000 কোটি টাকা করে 1000 ইন্ডাস্ট্রিকে না দিয়ে আমরা এই পুরো টাকাটা, যেমন আমাদের ব্যাংক থেকে, আমি নাম নিচ্ছি না যেহেতু আমি একটা ব্যাংকে আছি, আমরা আমাদের মাইক্রো ক্রেডিট বা রুরাল ডেভেলপমেন্ট স্কিমে আমরা 5 লক্ষ মানুষকে টাকা দিয়েছি। এদের মধ্যে 85% ভাই আপনার রহমান ভাই, 85% মেয়ে, এর মধ্যে 10% অন্য ধর্ম। তো আপনি কি কল্পনা করতে পেরেছেন? এই 5 লক্ষ মানুষকে আমরা দিয়েছি মাত্র 4000 কোটি টাকা। কিন্তু এই 5 লক্ষ মা সঙ্গে 10 জন করে পরিবারে 50 লক্ষ মানুষ এখন ডেভেলপমেন্টের বাস্কেটের মধ্যে এসে গেছে। সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ। সরকারের দিক থেকে আমরা এই সহযোগিতাটা পাচ্ছি যে ইনভেস্টিং ইন দ্য পিপল। আর আমরা এটা করলেই কিন্তু আপনারা যে শেয়ার মার্কেট বলেন আর যে মার্কেট বলেন, এটাই বড় হবে যে যদি মানুষের বাইং ক্যাপাসিটি আর মানুষের মাইক্রো ইনভেস্টমেন্ট করতে না পারে, সে এই যে মতিঝিলে যারা আসে ওরা কিন্তু ছোট ছোট। তো আমাদের এই সব জিনিসের মধ্যে টাকা সার্কুলেশনটা রাখতে হবে, বাংলাদেশের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। যদি আমি আপনার কথাটা বুঝে থাকি যে টাকার বাংলাদেশের উন্নয়নের স্কোপ অনেক আছে, টাকার সার্কুলেশন বাড়াইতে হবে, মানুষের কর্ম সম্পৃক্ততা বাড়াইতে হবে, তাইলেই আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ধন্যবাদ প্রদীপ ভাই। মিজান ভাই, আপনি বলতেছিলেন যে কিছু এখনো শেয়ারের প্রাইস অনেক আন্ডার প্রাইস আছে, সেগুলো ভালো জায়গায় বিনিয়োগ করার মতো। তো আপনি তো ডিএসসি নীতি নির্ধারণী জায়গায় অনেক দেশের প্রাইম ব্রাউজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এটার নীতি নির্ধারণী জায়গায় ছিলেন। তো এই এখন বাজারের যে একটা ইতিবাচক মনোভাব দেখছি, সেই ক্ষেত্রে এই স্টক এক্সচেঞ্জগুলা কি ধরনের ভূমিকা পালন করে যখন এরকম একটা গতিশীলতায় থাকে এবং বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, সেই ক্ষেত্রে আপনারা নীতি নির্ধারণী পর্যায়ে যখন ছিলেন আপনারা কিভাবে দেখতেন বিষয়গুলোকে? না, আপনি দেখেন 2011-র পরে মার্কেট কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছিল। তখন যেখানে শেয়ার বাই করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অল্প কিছুদিন থেকে 1-2 মাস থেকে মার্কেটটা একটা স্টেবল ফর্মে ছিল, লো লেভেলে স্টেবল ফর্মে ছিল। আপনার এখন যেটা হচ্ছে এটাও কিন্তু লো লেভেলই বলবো আমি,
এটা মিড লেভেলও যায়নি, কাজেই লো লেভেলে এখনো এভারেজ পি রেশিও আপনার 16 প্লাস মাইনাস আপ টু 20-25 পি লেভেল পর্যন্ত যেতে পারে, এটা মিড লেভেল হবে। তো সেইখানে এখন যেটা করণীয়, এই অবস্থা মার্কেট যেহেতু ভালোর দিকে যাচ্ছে এবং দুঃখজনক হলো কিছু আনইউজুয়ালি কিছু খারাপ শেয়ার যেগুলি ডিভিডেন্ড হচ্ছে না, অনেক দিন থেকে জেড ক্যাটাগরিতে আছে, এগুলি অবশ্য হয় কারণ মার্কেট যখন একটা ভালো হবে তখন স্মল ক্যাপ এইসব খারাপ শেয়ার বাড়তে পারে, নতুন টাকা এসে হয়তো ওইসব কম দাম ছিল কিনেছে। এখন কিন্তু সময় হয়েছে লার্জ ক্যাপ ভালো শেয়ারের দিকে যাওয়ার, এবং সাথে সাথে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাং স্টক এক্সচেঞ্জ, আপনাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ওনাদের দায়িত্ব হলো ভালো কোম্পানি বাজারে আনা, আরও বড় ক্যাপের, লার্জ ক্যাপ, বড় কোম্পানি। এখানে বাংলাদেশে অনেক আপনার গ্রুপ রয়েছে যারা এখনও, যেমন টিকে গ্রুপ, তারপরে পার্টেক্স গ্রুপ, তাদের কোনো শেয়ার কিন্তু বাজারে নাই, একটি শেয়ার নাই। ওইগুলোকে আনার জন্য এনভায়রনমেন্ট তৈরি করা স্টক এক্সচেঞ্জগুলোর এখন দায়িত্ব। ওখানে উইং রয়েছে, আপনাদের মার্চেন্ট ব্যাংক আছে, এবং এগুলো এখনই সময়, কারণ মার্কেট যদি 1000 পয়েন্ট বেড়ে যায় তখন কিন্তু অনেক শেয়ার আবার ওভার প্রাইস হয়ে যেতে পারে, এবং তখন কিন্তু কিছু লোক যারা হয়তো বেশি নলেজ নাই বাজারে, বাজার উঠতেছে, যেসব শেয়ার উঠতেছে সেগুলোতে ঝাঁপিয়ে পড়তেছে মানুষ, সেইটা যেন না হয়, ওভার প্রাইস না হয়, সেই জন্য ভালো শেয়ার বাজারে আনার এখনই ব্যবস্থা করা দরকার। আমি এটা বলবো, অন্তত বড় বড় 8-10টা কোম্পানি এখনই আগামী 3-4 মাসের মধ্যে যেন জোনের আগেই যেন আসে বাজারে, এই ব্যবস্থা যারা রেসপেক্টিভ মানে লোকজন আছে তাদের চেষ্টা করা দরকার আর কি। ধন্যবাদ মিজান ভাই। পারভেজ ভাই, আপনারা তো জানেন যে আমাদের সরকারের 2021 একটা ভিশন আছে, আর সেই ভিশনকে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন মানে হলো শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থের গতিশীলতা। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু ব্যাংকে আছেন, একটি ব্যাংকের পরিচালনার সাথে আপনি জড়িত, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে ফোরকাস্ট করছেন? ধন্যবাদ। আমার প্রথমেই আলোচক ভাইকে একটু ধন্যবাদ দিতে হয়। যে প্রথম কথা হচ্ছে, আপনি যে ভিশন 2021 বলেছেন, হোয়াট ইজ দ্যাট ভিশন? সেই ভিশনটা উন্নয়নের ভিশন, জি, সেটা পিছের দিকে যাওয়ার ভিশন না, সেটা সামনের দিকে যাওয়ার ভিশন, এবং সামনের দিকে আপনি একা যাওয়ার ভিশন না, এই বাংলাদেশের 16 কোটি মানুষকে নিয়ে আগানোর ভিশন। তাহলে উন্নয়নের কথা যদি আসে, ফাইন্যান্সিংয়ের প্রশ্ন আসে, ডেভেলপমেন্টের কথা আসলেই ডেভেলপমেন্ট ফাইন্যান্সিংয়ের প্রশ্ন আসবে। ডেভেলপমেন্ট ফাইন্যান্সিংয়ের দুটো বড় উৎস হচ্ছে, একটি যে আপনি বললেন দ্বিতীয় ব্যাংক, আর প্রথম কিন্তু হচ্ছে শেয়ার মার্কেট, স্টক মার্কেট। পৃথিবীর যেসব জায়গায় বুম ডেভেলপমেন্ট হয়েছে, আপনি দেখবেন যে শেয়ার মার্কেট থেকে অর্থায়ন হয়েছে ব্যাপক। ইন্ডিয়ার সঙ্গে আমরা যদি তুলনা করি, আমরা খুব লজ্জাজনক জায়গায় আছি ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে, শেয়ার মার্কেট থেকে যে টাকাটা উন্নয়নে যায়। তা আমি প্রথম একটু শেয়ার মার্কেটে আসতে চাই, কারণ এটা আমার জাতীয় দায়িত্ব হয়ে যাচ্ছে। এই আপনি যেহেতু সুযোগ দিয়েছেন আজকে এখানে আসার জন্য, যে শেয়ার মার্কেটের অতীত যা হবে হোক, আমি সেদিকে কথা বলবো না, বর্তমানটা খুব আমি উজ্জ্বল দেখছি, আমি খুব উজ্জ্বল দেখছি। কারণ আমি আমার ভাইদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা ইন্ডেক্স দেখে খুশি হবেন না। ইন্ডেক্স হচ্ছে জ্বরের মতন, এটা আপনার ওই কি 70-80 পর্যন্ত হয়ে ওদিকে 108 পর্যন্ত হবে, তারপরে 120 জ্বর হয়েছে কোনোদিন কারো শুনবেন না আপনি। একটা গিভেন ইকোনমিক সিচুয়েশনে একটা লোয়ার লেভেল হায়ার লেভেলের ব্যাপার আছে। তো সো ইন্ডেক্স দেখে লাফালাফি না করে, ইন্ডেক্স দেখে লাফালাফি করলে হবে কি, ওই 108-10 জ্বর হয়ে আবার জ্বর নামবে। টার্ন ওভারটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। একটা শেয়ার মার্কেটের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্যারামিটার হচ্ছে টার্ন ওভার, যেটার ক্ষেত্রে আমি কেন পজিটিভ বলছি, আমি কি এসেই শুধু শেয়ার মার্কেটের যারা কাজ করে তাদের পক্ষে কথা বলছি? নো, আমাদের যে টার্ন ওভারটা বাড়তেছে, এটাই হচ্ছে আশার বিষয়। যে আমি গতবার যখন এখানে এসেছিলাম, ইট ওয়াজ এই 10-15 দিন আগে, ইট ওয়াজ লেস দেন 800। তো আজকে এটা এই 1100। আপনি আশা করছেন যে এটা আরো 15 দিনের মধ্যে অনেকে আশা করছে 1,500 কোটিতে যাবে। আমরা 15 দিনের মধ্যে না, হয়তো আমরা আরো অল্প সময়ের মধ্যে আরো অনেক গতিশীল হবে। এই জিনিসটা একটা ইন্ডিকেশন হলো, আমি যদি আপনার কথাটা বুঝে থাকি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে শেয়ার মার্কেটের গতিশীলতার মূল কেন্দ্রবিন্দু হলো বিনিয়োগকারীর সম্পৃক্ততা যত বাড়বে, তার লেনদেনের ভলিউম
ভলিউম তত বাড়বে, বিনিয়োগের পরিমাণ বাড়বে, বাজার তত বেশি গতিশীলতা হবে। এটাকে আমি ফাউন্ডেশন হিসেবে দেখি, আর আপনার জ্বর হিসেবে দেখি হচ্ছে ইন্ডেক্সকে। আচ্ছা, ফাউন্ডেশন, তো এখন ফাউন্ডেশনটা শক্ত থেকে শক্ত হচ্ছে এবং আপনার ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, তারা বুঝতে পারতেছে, ওরাও তো দয়া করে আসতেছে না, ওনারা বসন্তের কোকিল, যারা দে নো ওয়েন টু কাম অ্যান্ড ওয়েন টু ফ্লাই ব্যাক। তো তারা যেহেতু এখানে আসছেন, এখানে সম্ভাবনা উজ্জ্বল। তবে সতর্কবাণী বোধহয় 3-4টা আমি না দিলে হবে না। প্রথম কথা হচ্ছে আমার এই ভাই সত্য কথা উচ্চারণ করেছেন। আমি পারভেজ ভাই আপনার এই সতর্কবাণীতে আমি আসবো, তার আগে একটু মিজান ভাইয়ের বক্তব্যটা নিতে যাচ্ছি। মিজান ভাই, পারভেজ যেটা বললেন যে এখন ইতিবাচক জায়গা, এবং উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে কিন্তু বললেন এই প্রেক্ষাপটে এখন এই বিদেশি বিনিয়োগকারী আসছে, সেই সম্পর্কে আপনার মতামত কেমন? আপনারা তো ইনসাইট থেকে দেখছেন বিনিয়োগ পার্টিসিপেশন কি বাড়ছে? হ্যাঁ, ডেফিনেটলি আপনার 2%-এর নিচে চলে গেছিল, এখন 5%-এর উপরে, 5-6%-এর মতো বিদেশি বিনিয়োগকারী। এইটাও কিন্তু খুবই কম, খুবই কম আমাদের মার্কেট তুলনায়। আসলে এটা খুবই পার্সেন্টেজে যদি বলেন এটা খুবই কম। তবে এদের পার্টিসিপেশনের জন্য আপনার বড় ভালো শেয়ারকে আনতে হবে, এবং বড় বড় যেসব ইনফ্রাস্ট্রাকচার হবে, আপনার ডিপ সি পোর্ট হবে, এলিভেটেড এক্সপ্রেস হবে, এইসবের জন্য একটা পদ্মা ব্রিজ হয়েছে, এইটার শেয়ার দিতে পারে। এবং আরও যদি এরকম বড় ইনফ্রাস্ট্রাকচার হয়, গভর্নমেন্টের পলিসিতে যেগুলো আছে, এইগুলোর সাথে অবশ্যই পাবলিক পার্টিসিপেশনের জন্য আপনার ক্যাপিটাল মার্কেটে গভর্নমেন্টকে নিয়ে আসতে হবে। ইমিডিয়েটলি সরকারকে এইসব ব্যবস্থা করতে হবে। আপনার ইন্ডিয়াতে দেখেন বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে আপনার পাবলিক পার্টিসিপেশন থ্রু ক্যাপিটাল মার্কেট। আপনার যে কোনো জায়গায়, কোরিয়াতে যান, চায়নায় যান, সাংহাইয়ে যান, জাপানে যান, সেখানে কিন্তু সরকারের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে ইনভেস্টমেন্ট রয়েছে। কারণ ক্যাপিটাল মার্কেটে এটা সাধারণ মানুষের, অনেক মানুষের টাকা। আপনার কাছে 1 লাখ, আমার কাছে 5 লাখ, ওনার কাছে 20 লাখ টাকা আছে, আমরা কিন্তু কিছু করতে পারবো না। সকলের টাকাটা যদি একসাথে করে একজনকে দেওয়া হয়, অর্থাৎ একটা বড় কোম্পানিকে দেওয়া হয়, তাহলে সেই কোম্পানির গ্রোথ হবে অনেক বেশি, ওখানে এমপ্লয়মেন্ট হবে, গভর্নমেন্ট রেভিনিউ পাবে, আলটিমেটলি দেশের উন্নতি হবে। কাজে আমি বলবো বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে এই ক্যাপিটাল মার্কেটের পার্টিসিপেশন থাকা দরকার। ধন্যবাদ মিজান ভাই। পারভেজ ভাই, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, আপনি আমাদের সতর্কবাণী নিয়ে কথা বলতেছিলেন, প্লিজ। তো রমন ভাই, এই সতর্কবাণী বলতে যেন আমার একজনও দর্শক ভুল না বুঝে, সে সতর্কবাণী বলতে কিন্তু আমি ভয়ের বাণী বলছি না। যে কোনো খেলা খেলতে গেলে, ফুটবল খেলেন, যেটা খেলেন, আপনার এই একটা রুলস অফ গেম আছে। তো রুলস অফ গেমের বাইরে গেলে এটা ফাউল হবে এবং খেলাটা নষ্ট হয়। সো এই শেয়ার মার্কেটের কিছু রুলস অফ গেমের কথা আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই যে ভাই, এখনও শেয়ার মার্কেটে 50 শেয়ার আছে। সো কোনগুলো 50 শেয়ার? যাদের কোনো অফিস নাই, যাদের কোনো এজিএম নাই, যাদের কোনো ডিভিডেন্ড নাই, ওই সমস্ত শেয়ার বেচাকেনায় জড়িত হবেন না, আর হলেও নিজ দায়িত্ব হবেন। শেয়ার মার্কেটে আমাদের আন্ডারপ্রাইজড ভালো শেয়ার আছে। ব্লু চিপ শব্দটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু ওদিকে 50 শেয়ার বলছি, এদিকে বলতেছি ভালো শেয়ার। এখন অনেকগুলো কোম্পানির শেয়ার আছে যাদের ডিভিডেন্ড কত দিচ্ছে দেখেন, কোম্পানির স্ট্রেংথ দেখেন, অ্যাসেট দেখেন, ম্যানেজমেন্টকে দেখেন, আপনারা ওই শেয়ারের দিকে মনোযোগী হন। এখন সরকারের জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো, একটা বড় বাজারে যদি ইলিশ মাছ কম থাকে, বেগুন কম থাকে, গোস্ত কম থাকে, প্রথম মনে হবে যে ভাই ভালো দামে আজকে পাচ্ছি, তারপর আস্তে আস্তে সাপ্লাই কমের জন্য দামটা বেড়ে যাবে, এই ইন্ডেক্স বাড়ার মতন হবে। তো আপনার আলটিমেটলি আমাকে বাসায় যেতে হবে পচা বেগুন নিয়ে। সো সেই জন্য পলিসি মেকারদেরকে আমি বলতে চাই যে আমরা অফলোডিং চাই। আমি যখন রূপালী ব্যাংকের পরিচালক ছিলাম, তখন আমাদের অফলোডিংয়ের জন্য ছিল, তখন বলা হতো 1500 টাকার উপরে থাকলে অফলোড করো, তার মানে আজকের বাজারে 150 টাকা। সো এখন রূপালী ব্যাংকের শেয়ার তো 50 টাকাও নেই বা এরকমই আছে। সো একটা ক্যাপ দেওয়া আছে যে 150 টাকার নিচে হলে রূপালী ব্যাংক অফলোড করতে পারবেন না। তো সিমিলারলি জনতা ব্যাংকের জন্য দেখেন, এটাকে আপনার প্রাইভেটাইজ করার জন্য কনসালটেন্টরা কত কোটি টাকা খেয়ে চলে গেছে, ওই যে ঘুষের কথাটা এই জন্য বলতেছিলাম, সবাই মালটাল খেয়ে চলে গেছে। সেই জনতা ব্যাংক এখনও জনতার হয়নি। তো আপনার সেই জনতা ব্যাংকের আমরা অফলোড চাই। সরকারি সিদ্ধান্ত হয়ে গেছে অনেকগুলো ব্যাপারে, মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী, যে আপনার সিদ্ধান্ত আছে অনেকগুলো ব্যাংক, অনেকগুলো অর্গানাইজেশন অফলোড করতে হবে।
কোথাও একটা গিট্টু লাগায় রাখা হয়েছে। তো আমি জাস্ট আজকে সুযোগটা নিচ্ছি যে আপনারা ডেকেছেন যে সেই গিট্টুর কথা মনে করিয়ে দেওয়া, সেই গিট্টু ছুটিয়ে দিলেই কিন্তু শেয়ার মার্কেটে নতুন পোর্টফোলিও আসবে এবং আমরা এটা চাই। এবং কিছু কিছু মাল্টিন্যাশনালকে আমরা প্রণোদনা দিয়ে আমরা আপনার কিছু রকমের পারসুয়েশন করে ওনাদেরকেও এখানে আনতে পারি কিনা, এই বিষয়গুলো দেখার আছে। আর সর্বশেষ যারা আমাদের হিরো অফ দি মার্কেট বিনিয়োগকারীদেরকে তো শুধু আমি এটাই বলবো যে ডেইলি ট্রেডিংয়ের যে মানসিকতা আপনাদের হয়েছে, তো আপনাদের সেটা খুব ভালো জিনিস নয়। শেয়ার মার্কেটে এফডিআই যদি 1 বছরের করেন, 6 মাসের করেন, 3 মাসের করেন, এখানে আপনাকে মিনিমাম 2 মাসের চিন্তা করতে হবে। আজকে কিনে কালকে বেচার যে প্রবণতা আছে, এটা শেয়ার মার্কেটকে ইনস্টেবল করে। কিন্তু আপনারা তা করবেন না, আমি এটা বলবো না। কিন্তু আপনারা যেটা করবেন, ধরেন কোনো একটা শেয়ার 12 টাকায় কিনলেন বা 20 টাকায় কিনলেন, 22 টাকা হয়ে গেলে বিক্রি করে দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন উঠবেন ট্রেডে, কখন নামবেন। আর অফুরন্ত জ্বর আসার জন্য, ইন্ডেক্স আসার জন্য বসে থাকবেন না। আমার মনে হয় এই কথাগুলোই আমার আজকে নববর্ষের, নতুন বর্ষের আগে এখানে এসে অগ্রিম শুভেচ্ছার মাধ্যমে সবাইকে বললাম। তবে আমাদের শেষ কথা হচ্ছে, আমি ফিল করছি যে আপনার কাছে আবারও আসবো, শেষ কথা আমরা শুনবো আরো পরে। মিজান ভাই, আমাদের আহসান ভাই যে বিনিয়োগকারীদের জন্য যে পরামর্শ বা সতর্কবাণী দিয়েছেন, এখন আপনি বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ দিতে চান? না, ডেফিনেটলি আহসান ভাই ঠিকই বলেছেন যে পচা শেয়ার, খারাপ শেয়ার হয়তো সাময়িক কেউ কেউ বেরিয়ে যেতে পারবে কিছুটা প্রফিট করে, কিন্তু একটা বড় অঙ্কের মানুষ, অনেক মানুষ সেখানে ধরা খেয়ে যাবেন। তারা কিন্তু এই শেয়ারটা অফলোড করতে পারবেন না, জায়গা থাকবে না। এটা অতীতে এবং নিকট অতীতেও দেখেন অনেক শেয়ার 150 টাকা দাম হয়ে গেছে, এই শেয়ার কিছু দিনের মধ্যে 110 টাকার নিচে চলে আসছে। মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কাজেই খারাপ জিনিস নিয়ে বেশি মাতামাতি না করে লার্জ ক্যাপ ভালো শেয়ার, শুধু খারাপ না, আমি যদি আপনার এটার সাথে একটু যোগ করতে চাই, খারাপ না, ধরেন একটা ভালো কোম্পানি প্রতি বছর ডিভিডেন্ড দিচ্ছে, ম্যানেজমেন্ট ভালো, তার মার্কেটে প্রেজেন্স ভালো, তারপরও সেই ক্ষেত্রে বিনিয়োগ করার সময়ও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে রেট অফ রিটার্নের বিষয়টা। আপনি যেটা বললেন যে 150 টাকা থেকে 100 টাকা চলে আসছে, এটার অর্থ কিন্তু ওই শেয়ারটা খারাপ নয়। খারাপ হলে কিন্তু এটার দাম 100 টাকা হইতো না, কিন্তু এটা ডিভিডেন্ড ইল্ড বা আর্নিং হয়তো 150 টাকা এটাকে সাপোর্ট করে না বলেই 100 টাকা আসছে। তাহলে আমাদের বিনিয়োগকারীদের উচিত কোন জায়গায়, কোন লেভেলে প্রাইস এন্ট্রি দেওয়া উচিত, শেয়ারটাতে কত প্রাইসে এন্ট্রি দেওয়া উচিত, এটার যৌক্তিক প্রাইস কত হওয়া উচিত এবং সেটা কিনে সে লাভ করতে পারবে কিনা এই চিন্তা করা উচিত। কারণ যারা কিনে বাড়িয়েছে তারা কিন্তু অফলোড করে দেবে, বিক্রি করবে, তখন তার হাতে যখন শেয়ারটা পড়বে সে কাকে দিবে। সেই জন্যই ভাই যেটা বলছেন যে কখন শেয়ারটা নেবেন আপনি এবং কিনা ইন করা ঠিক হবে কিনা, এটা চিন্তা করতে হবে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই যে এই কথাগুলো হয়েছে বা এখানে অনেকবার হয়েছে। আমি আবার বলতে চাই যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক গভর্নমেন্টের অনেক বড় বড় শেয়ার অফলোড করা যাচ্ছে না। এই জিনিসটা খুব দ্রুত দেখা দরকার, সরকারের তরফ থেকে খুবই স্পেশালি দেখা দরকার। কারণ এই জটিলতার কারণে কিছু লোকের 10-20 জন লোকের কারণে কিন্তু মার্কেটে ভালো শেয়ার আসতে পারছে না এবং অনেক কোম্পানির ডিসিশন মেকিংয়ে অনেক প্রবলেম হচ্ছে। আপনি তিতাস গ্যাসের দেখেন কি অবস্থা, সেই প্রবলেম কিন্তু এখনও সলভ হয় নাই। এই কারণে কিন্তু গভর্নমেন্টের অন্যান্য শেয়ারগুলোর প্রাইস কিন্তু কমে গেছে। মার্কেটে কিন্তু আপনার 300-400 কোটির থেকে আজকে 1000-1100 কোটি টাকা ট্রেড হচ্ছে, কিন্তু ওইসব শেয়ারের দাম কিন্তু 1 পয়সা বাড়ে নাই, বরঞ্চ গত কিছুদিন আরও কমেছে। যার হাতে যে শেয়ারটা ছিল তারা বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু সরকারের পলিসি মেকারদের কারণে, সরকারি লেভেলে যারা সিদ্ধান্ত নেয় তাদের কারণে কিন্তু এরকম হচ্ছে এবং সরকারের কিন্তু বিরাট টাকা ক্ষতি হচ্ছে। আমি এটাকে ভাই অনেক ইয়ার সাথে জড়িত আছেন, ওনাকেও বলবো যে এই কথাগুলো আপনি ওপরের লেভেলে পৌঁছান একটু, কারণ তাদের কারণে কিন্তু অনেক শেয়ার অফলোড হচ্ছে না, করা যাচ্ছে না। ধন্যবাদ মিজান ভাই। হাসান ভাই, যে বিষয়টা আমরা মিজান ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যে ভালো কোম্পানি হইলে আর প্রতি বছর এজিএম করলে এক ক্যাটাগরির কোম্পানি হইলে যে কোনো প্রাইসে
কিনা যাবে না। তো আপনি তো একদিকে একাডেমিশিয়ান, অন্যদিকে আপনি প্র্যাকটিক্যালি এতে আছেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের বিনিয়োগকারীদেরকে কিভাবে একটু গাইড করবেন? যেমন একটা বিষয় আপনাকে আর একটু শেয়ার করি, এখন কিন্তু আমাদের কর্পোরেট ব্রোকার হাউসগুলা, মার্চেন্ট ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, লাইব্রেরি, সব জায়গায় কিন্তু তথ্য উপাত্ত এখন যথেষ্ট অ্যাভেলেবেল আছে, এবং লার্জ ব্রোকারেজ হাউসগুলোতে একটা রিসার্চ টিম সবাইরই আছে, সেখানে কিন্তু বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট ওপেন অ্যাক্সেস আছে। তো সেই ক্ষেত্রেও বিনিয়োগকারীদের অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য আপনার পরামর্শটা আরেকটু যদি স্পষ্ট করে বলেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কথাটা বলতে জন্য। আমি যেহেতু হৃদয় থেকে কথা বলি, তাই থিওরিটিক্যাল লেকচার না দিয়ে আমিও শেয়ার কিনি, শেয়ার বেচি। আমি কি দেখি এটা বললে আমার ভাইরা সব বুঝে যাবে। প্রথম কথা হচ্ছে, আমি দেখি যে শব্দটা আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমি এই শেয়ারটা এই টাকায় কিনলে এটার ডিভিডেন্ড কত, ইয়েল্ড কত, আমি এফডিআর রাখলে জাস্ট ডবল পাই কিনা। আমি কোথায় 5 গুণ পাবো ওদিকে দেখি না ভাইরা, আমি দেখি যে এফডিআর রাখলে হয়তো 8% পাবো, আমি এখানে 16% পাচ্ছি কিনা, নাম্বার 1। নাম্বার 2, ওই কোম্পানি ঠিক গত বছর কত টাকা ট্যাক্স দিয়েছে। যে কোম্পানির ট্যাক্সে দেয় না, যে কোম্পানির গত 5 বছরের ট্যাক্সের ইতিহাস কালো, সেই কোম্পানি সাদা রং মেখে শেয়ার মার্কেটে আসলো, সে আসলে কালো। তাই আপনারা দেখবেন তার গত 4-5 বছরের ট্যাক্স দিচ্ছে কিনা, অথবা এই নো ট্যাক্স হলিডের মধ্যে আছে কিনা। তো এই জিনিসটা দেখতে হবে। তারপর দেখতে হবে তার অ্যাসেট, যে কোম্পানিটা যদি ফুটে যায়, হাই নাই কোম্পানি হয়ে যায়, ওইটাকে লিকুইডেট করলে আমি কত টাকা পাবো, অ্যাসেট কোয়ালিটিটা দেখতে হবে। তারপর দেখতে হবে ম্যানেজমেন্ট। হঠাৎ করে আসমান থেকে ফেরেস্তার মতন উদ্যোক্তা আসে না, অর্থাৎ বাংলাদেশে টাটা, বিড়লা, আম্বানি, গোয়েঙ্কা নাই। তো এখন আমাদের নতুন একটা জেনারেশন মাত্র আসতেছে। সো হু আর দ্য ড্রাইভার্স? ওই কোম্পানির মালিককে, সে কি হামার আর রোলস রয়েস আর রেডিসনে খেতে বেশি পছন্দ করে, নাকি সে জব এমপ্লয়মেন্ট বেশি পছন্দ করে, সিম্পল চলে, ছেলে মেয়ে রাস্তায় হাঁটে, পাঞ্জাবি পায়জামা পরে, সে কি আসলে উদ্যোক্তা, নাকি সে আসলে লুঠেরা? এই লুটেরা আর উদ্যোক্তাকে চিহ্নিত করতে জানতে হবে। যেই সমস্ত লোককে জাতি ভালো করে জানে কারা লুটেরা, তো ওরা যদি ওই কোম্পানির ম্যানেজমেন্টে থাকে, তাহলে মনে ওই কোম্পানির থেকে বেশি প্রত্যাশা করা যাবে না। তাই আমি 4টা কথাই শুধু বললাম, যে এই শেয়ার থেকে আমি কয় টাকা দিয়ে কিনে কি পাচ্ছি, এবং এটা এফডিআর যথেষ্ট ডবল হলেই যথেষ্ট, তাদের ডেটা অ্যাসেট কি, তাদের ট্যাক্স হ্যাবিট লাস্ট 5 ইয়ার্সের কী আছে, এই জিনিসগুলো সবই হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ, অথবা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, অথবা ওই কোম্পানির ওয়েবসাইটে কর্পোরেট এইগুলো আছে। আর একটা কথা না বললে কিন্তু অন্যায় হয়ে যাবে। শেয়ার মার্কেট খুব ভালো চলতেছে, আপনারা এখন এখানে পার্টিসিপেট করতে পারেন, তবে 50 শেয়ার থেকে সরে যান। আর ভালো শেয়ার যেটার দাম বেশি ভালো হয়ে গেছে, ভালো শেয়ার কিন্তু এটার দাম বেশি হিটেড হয়ে গেছে, সেখানে হাত লাগাবেন না। আপনারা ভালো করে দেখেন যে এখনও অনেক ভালো শেয়ার আন্ডার প্রাইসড আছে, অর্থাৎ অনেক ভালো শেয়ার দেখবেন যে ফেস ভ্যালুর কাছাকাছি আছে, একটু বেশি আছে, কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে হয়তো 20%। আপনারা সেই সমস্ত শেয়ারের দিকে ঝুঁকলে আশা করছি আপনাদের যাত্রা আগামী পুরো জানুয়ারি মাস অত্যন্ত সুখপ্রদ হবে। শুভেচ্ছা সবাইকে। এটার সাথে বোধহয় আরও একটা বিষয় আমরা যোগ করার ছিল মনে হয়, যে যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে, দেখেন গত 3 বছর হয়তো তার পারফরমেন্স খুব খারাপ, 2 বছর খারাপ বা 4 বছর খারাপ, হঠাৎ করে এই বছরে সে ফুলে ফেপে অনেক প্রফিট চলে আসছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের খুব অতি উৎসাহী হওয়া উচিত হবে না, কারণ দেখতে হবে যে আসলে তার যেই হঠাৎ করে এই বছর ফুলে ফেপে প্রফিট আসলো, এটা কি তার কোর বিজনেস থেকে আসছে নাকি কোনো এক্সট্রা অর্ডিনারি থেকে আসছে, এই জায়গাটা দেখাটা মনে হয় খুব জরুরি। যদি এইটা না দেখে কেউ মনে করে যে এইটাই তার কোর ইনকাম, তাহলে কিন্তু তার বিপদগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব আমার বড় ভাই, অগ্রজর প্রতিম ভাই, আমরা বন্ধুবান্ধব, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা আমরা ছোট ভাই আমার। তো আমি ওনাদেরকে বলছি, দয়া করে প্রিমিয়ামে শেয়ার আসতে দিবেন না। আসলে আমরা এই টকশোতে এসে এটার প্রতিবাদ করব। 10 টাকার শেয়ার 25 টাকা হওয়ার, 30 টাকা হওয়ার কোনো ব্যবসা বাংলাদেশে নাই। তাই যদি এইটা নিয়ে কেউ আসছেন, তাহলে উই উইল টক এগেইনস্ট। না, এখানে আমার একটা কথা আছে, ভাই যেটা বলছেন, অনেক ভালো শেয়ার যার অ্যাসেট অনেক কোয়ালিটি ভালো, সেগুলো কিন্তু প্রিমিয়াম ছাড়া বেস কস্টে আসবে না। আমি এটা বুঝে নেই। আইপিও, হ্যাঁ, আইপিওতেই 10 টাকা আইপিও, কিন্তু এখানে 2টা সিস্টেম আছে। একটা বুক বিল্ডিং এ তারা প্রাইস, এটা যারা বায়ার তারা ঠিক করবে প্রাইস কত হবে এটা, সেটা
আপনার বুক বিল্ডিং এ আসবে, সেটার প্রাইস প্রিমিয়াম অবশ্যই থাকবে। আমার মনে হয় এখানে একটু মানে ভুল কিন্তু 10 বোঝাবুঝি টাকার আছে। টাকা 30 টাকা হবে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, যদি তাহলে ও 25% দেয়, আহসান ভাই, মানুষ যে 8% পাচ্ছে, এটা মনে না, হয় না, তো। এটা আহসান ভাই, হতে এই জায়গাটা পারে। আপনাকে আমি একটু ক্লিয়ার করছি, জি। মানে ক্লিয়ার করছি sense এ যে এটা আপনার ভালো জিনিসের দাম বেশি দিতে হবে। ডেফিনেটলি। হ্যাঁ, এখন ভালো জিনিসটা কিভাবে ডিটারমাইন করবেন? অন দ্য বেসিস অফ আর্নিং। এক্স্যাক্টলি। হ্যাঁ। আমার আপনার এখন সঙ্গে কোনো আপনার এই- বিরোধ না, নাই। বিরোধ না, আমি ওনার সঙ্গে একটু শেষ করি 1 মিনিট। আমি আবারও যেটা ক্লিয়ারলি বলবো, আপনি 1000 বার বললাম, 2000 বার যেটা বলবো, যে 10 টাকা শেয়ার যদি আপনি 25 টাকা হয়, তাহলে ওর ডিভিডেন্ড কত হবে সেটা দেখতে হবে। হ্যাঁ, definitely dividend ভালো ডিভিডেন্ড হবে। দিয়ে তাহলে ওই জনগণকে ওইটাই বলবো। এখন আপনাকে আমি দেখি একটা লিস্টেড কোম্পানির, আমি নাম বলছি না, দেখেন তার হলো 10 টাকা, কিন্তু তার দেখা যাচ্ছে বছরে তার আর্নিং হচ্ছে 10 টাকা শেয়ারের এগেইনস্টে আর্নিং কিন্তু কোম্পানির 80 টাকা। তাহলে আপনি কিন্তু 80 টাকার হিসাবেই তার প্রাইস চিন্তা করবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, সিমিলারলি এরকম অনেক নন লিস্টেড মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যে তাকে যদি আপনি যথাযথ প্রাইস না দেন তাহলে কিন্তু সে আসতো না। আজকে গ্রামীণ ফোনকে যদি সেই সময় আপনি 70 টাকা 71 টাকা না দিতেন তাহলে কিন্তু সেই লিস্টেড হতো না। এই জন্য আগে যে বিষয়টা নিয়ে আপনার রেগুলেটরের, আপনি যেটা বললেন, এটা আপনি ভ্যালুয়েশনের কথা বলছেন। হ্যাঁ, রেগুলেটরের কথা যেটা বলতেছিলেন, যে রেগুলেটরদেরকে নিয়ে এই বিতর্কটা, হ্যাঁ, বলা হয়তো যে রেগুলেটর প্রাইস বেশি দিয়ে দিছে। এখন কিন্তু রেগুলেটর আর তার হাতে রাখছে না, এখন আইনটা খুব পরিষ্কার। কিন্তু ওখানে ম্যানিপুলেশন আছে না, এখানে ম্যানিপুলেশনের জায়গাটাও বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে বলি কিভাবে। 2000 আইপিও রুলস 2015 যখন করা হয়, এইখানে বুক বিল্ডিং সিস্টেম, আগে যেমন বুক বিল্ডিং ছিল যে এসএসসি একটা প্রাইস নির্ধারণ করে দিত, সেইটা 20% প্লাস মাইনাসে বিডিং হইতো। এখন কিন্তু এসএসসি কোনো প্রাইস নির্ধারণ করবে না। এসএসসি বলছে ফ্লোর প্রাইস 0, হাই প্রাইস আনলিমিটেড। এবার ইনভেস্টররা এবং প্রাতিষ্ঠানিক ইনভেস্টর যারা আসলে মার্কেট নিয়ে রিয়েল রিসার্চ করে, যারা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাইসটা বিল্ড আপ করার জন্য। এখানে ইচ্ছা করলেই যে কেউ ম্যানিপুলেশন করে এখানে একটা প্রাইস তৈরি করে ফেলতে পারবে তা নয়, কারণ যেইখানে এসে প্রাইসটা অ্যাডজাস্ট হবে সেইটাই কিন্তু হবে প্রাইস। হঠাৎ করে কেউ যদি ইন্টেনশনালি 10 টাকার জিনিসের দাম 100 টাকা অফার করেও সেই প্রাইসটা কিন্তু সাস্টেন করবে না। প্রাইস কিন্তু বটম লাইন যেখানে এসে ফুল অ্যাডজাস্ট হবে সেখানে আমরা ওটা আশা করব। হ্যাঁ, এবং আপনি জানেন বা আমরা সবাই জানি ইন্টারন্যাশনালি কিন্তু বুক বিল্ডিং মেথড রিকগনাইজ। তবে প্রথমে আমাদের যে বুক বিল্ডিং মেথডটা শুরু হয়েছিল, সেখানে আপনি যেটা বললেন যে সেখানে কিছু ম্যানিপুলেশন, সেখানে হয়তোবা ছিল যে কোনো জিনিসের প্রথম যাত্রাতে কিছু ত্রুটি থাকে, এবং কিছু মানুষ মাথায় হাত দিছে, কিছু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আইনের যে পরিবর্তনটা করা হয়েছে, এখন কিন্তু রেগুলেটরকে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা যারা পার্টিসিপেন্ট, আমরা যারা বিনিয়োগকারী, আমাদের দায়িত্বশীল আচরণই কিন্তু সঠিক প্রাইসটা নির্ধারণ করবে। মুজিব ভাই বলতেছিলেন। হ্যাঁ, তো ওইটাই আর কি। আপনার ধরেন রেগুলেটরকে আবার বেশি প্রশংসা করলে আবার ঠিক হবে না, কারণ আমাদের রেগুলেটরকে আরো লং ওয়ে টু গো, যে আপনাদেরকে আরো অনেক দূর যেতে হবে। এখন ওই যে সাইদুর ভাই যেটা বললেন আর কি, যে এটা ইনস্টিটিউশন, যেসব ইনস্টিটিউশনে রিসার্চ টিম আছে, ওই কোম্পানি সম্বন্ধে তারা টোটাল রিসার্চ করে কত প্রাইস হবে সেটা বিট করবে, এবং সেটা একজনে না, অনেক সংস্থার থেকে, অনেক বিনিয়োগকারীর থেকে বিডিং হবে, তারপর প্রাইসটা ঠিক হবে। আমার মনে হয় এটা একটা খুবই ভালো জিনিস হয়েছে। এবং এতে করে, কারণ আপনার যদি ভালো কোম্পানিকে ভালো প্রাইস না দেন তাহলে কিন্তু কোম্পানি আসবে না। আপনার মার্কেট প্রাইস দিতে হবে না। আপনার বার্জার পেইন্ট দেখেন কত 110 টাকা প্রাইস দিয়েছিল, এই শেয়ারটা কিন্তু কোনোদিন 110 টাকায় নামেনি। এই যে বাজার এত খারাপ গিয়েছে, তারপরে কিন্তু 110 টাকায় নামেনি। কাজী প্রাইস আপনার। আচ্ছা, ডিভিডেন্ড কত দিত? ডিভিডেন্ড তো তারা অনেক দেয়, এখন 200-300% ডিভিডেন্ড দেয়, সেজন্য জাস্টিফাই করতে। হ্যাঁ, জাস্টিফাইড। কাজী এইটা এখন অনেক নিয়ম কানুন রিফর্ম হয়েছে, স্বচ্ছ হয়েছে। আসলে বাজারে এখন মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো থাকবে না। আপনি যে কথাটা বারবার বলছেন যে ভালো শেয়ারে ইনভেস্ট করা উচিত, যদি করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আমি এইটাই বলতে চাই, লার্জ ক্যাপ ভালো শেয়ার, কন্টিনিউয়াস ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে, এইরকম শেয়ার আরো আনা দরকার, আরো বাজারে আনা দরকার, এবং ওইটার জন্য উদ্যোগ নেওয়া দরকার। নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় অবশ্যই গুরুত্ব, বিনিয়োগকারীর সচেতনতাটা কিন্তু এখানে সবচেয়ে উল্লেখযোগ্য। কারণ দেখেন, বাজারে যখন আপনি বাজার করতে যান, সেখানে পচা মাছ, ভালো মাছ, পচা তরকারি, ভালো তরকারি সবই থাকে। এখন আপনি যদি চিনতে ভুল করেন তাহলে কিন্তু সেই ক্ষতিটা, কারণ সেইখানে রেগুলেটর এসে আসলে আপনাকে সেভ করাটা খুব ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমার সচেতনতাটা অনেক বেশি কাজ করে। হ্যাঁ, রেগুলেটর কি করে? রেগুলেটর সারা পৃথিবীতেই প্রত্যেক দেশেরই প্রত্যেক সেক্টর ওয়াইজ রুলস রেগুলেশন আছে, কিন্তু সেই রুলস রেগুলেশনের পরেও কিছু
যারা মিস আপ হয় কেন, কিছু অসৎ লোক বা কিছু লোক সুযোগ সন্ধানী লোক থেকে যায়, তারা করে। তো সেই জায়গাটাতেই আমাদের সচেতনতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই সচেতন জায়গাটায় যদি আমরা থাকি, তাহলেই কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো। কারণ আগে যেটা ছিল যে তথ্য উপাত্তের কিন্তু ঘাটতি ছিল, এখন কিন্তু আসুন ভাই তথ্য উপাত্তের কোনো ঘাটতি নেই। তো তথ্য উপাত্ত যেহেতু অ্যাভেলেবেল আছে, সেই তথ্য উপাত্ত জেনে বুঝে যাচাই করে যদি আমি বিনিয়োগ করি, তাহলে আমি কিন্তু এগুলির জন্য লিটারেসি প্রোগ্রাম এবং অনলাইন এইসব চালু হয়েছে। একটা বিষয় আপনি জানেন কিনা, বাংলাদেশ সরকার কিন্তু একটা বড় প্রোগ্রাম নিয়েছে সারা দেশব্যাপী, ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আগামী 8 তারিখে উদ্বোধন করার একটা সম্ভাবনা আছে। তো এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটাও কিন্তু নেওয়া হয়েছে আমাদের এই বিনিয়োগকারী পুঁজিবাজার এই সংশ্লিষ্টতা থেকে, যাতে বিনিয়োগকারীর বেসিক নলেজটা যদি থাকে, সে এটলিস্ট এইটা জানে ইনভেস্টমেন্টে তো এই বিনিয়োগকারী এখন আপনার থেকে এই বিষয়টা সম্পর্কে জানতে, এই ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু একদম সারা দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশব্যাপী কিন্তু সরকারের এই পদক্ষেপ, এবং সেইটার নেতৃত্বে আছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামী 8 তারিখে সেটা করার কথা। তো সেই জন্য আসল ভাই আপনার কাছে আবারও ফিরে আসছি ওই উদ্দেশ্যে যে বিনিয়োগকারীদের এই সচেতনতার জায়গাটাকে আপনি আরেকটু গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আপনি কীভাবে পরামর্শ দেখেন? আরেকটু গুরুত্ব না, এটা শুরু হচ্ছে, এটাকে চালু রাখতে হবে, আমাদের হাতে সময় খুব কম, 30 সেকেন্ডে আপনার এটাকে প্রভাববান রাখতে হবে। কিন্তু এটা দিয়ে যে একটা বহুত কিছু হয়ে যাবে, এখন যদি আমি একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করে হাউ টু বিকাম রিচ, জি, নট এভরিবডি উইল লার্ন হাউ টু বিকাম রিচ, এইখান থেকে আউটপুট সেরকমই হবে, বাট ইট ইজ ওয়ান স্টেপ ফরওয়ার্ড। কিন্তু আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে আপনার সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। শুধু বলবো যে আপনারা সতর্কভাবে এগিয়ে যান শেয়ার ইনভেস্টমেন্ট করার জন্য। ইট ইজ এ গুড টাইম। মিজান ভাই 30 সেকেন্ড। না, এটা আমি আজকে একটা সকল বিনিয়োগকারীকে ধন্যবাদ দিতে চাই, ইনস্টিটিউশনগুলোকে দিতে চাই যে আজকে 5000 ইন্ডেক্স 2-3 বছর পরে 5000 ইন্ডেক্স ক্রস করেছে, এটা যেন কন্টিনিউ করে এবং সবাই যেন বুঝে দেখে শুনে বিনিয়োগ করে ভালো শেয়ারে। আমি এটাই আহ্বান করবো আর কি সকল বিনিয়োগকারীকে। প্রিয় দর্শক, আমাদের সময় প্রায় শেষ, আমরা আজকে বিদায় নিতে হচ্ছে। আপনাদেরকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে শুধু একটি কথাই বলবো যে আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে বুঝে শুনে যাচাই বাছাই করে কোম্পানির তথ্যপত্র জেনে বিনিয়োগ করবেন। আপনাদের বিনিয়োগ নিশ্চিত হোক, লাভবান হন, সেই আমাদের প্রত্যাশা। আশা করি আগামীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের।